ঠিক আছে, ঠিক আছে। যাচ্ছ যখন একটা কথা শুনে যাও। বাসায় থাকলে কেউ যেহেতু আমার সময় দেয় না, সেহেতু আবার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। তরিপা থামিয়ে দিল, পেছন ঘুরে হাসলো, মাহমুদের বুকে হাত রেখে বলল, ঠিক আছে, বিয়ে করুন। তাকে কাজ করতে দিয়ে আমি নয় আপনাকে সময় দেব। মাহমুদও হাসছে, বলল, এত হিংসে হচ্ছে কেন? আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, অন্য কাউকে নয়। যতবার ইচ্ছে হবে ততবার এই খেয়া তরিকেই বিয়ে করব। তরির ঠোঁটে মিষ্টি হাসি লেগে আছে। মাহমুদ হাত বাড়িয়ে টেনে নিল তরিকে। ভেতরে যাওয়ার আর সুযোগ পেল না সে। সুহা আজ অফিস যাওয়ার পথে বাসা থেকে বেরিয়ে ভীষণ অবাক হলো। ইবতেসাম তার বাসার রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সুহাকে দেখতে পেয়ে হাসলো। সুহা কৌতূহলী স্বরে জিজ্ঞেস করলো, আপনি এখানে? মিঠু বলল, কাজ ছিল এদিকটাই। আপনি কোথাও যাচ্ছেন? সুহা বলল, হ্যাঁ, অফিস যাচ্ছি। চলুন, আপনাকে নামিয়ে দিচ্ছি। কোনো প্রবলেম হবে না তো আপনার? না। সুহা মিঠুর পাশে উঠে বসলো। মাঝে মাঝে মিঠু নিজেই ড্রাইভ করে। আজও তার ব্যতিক্রম হলো না। লুকিং গ্লাসে বারবার চোখ চলে যাচ্ছে। হুট করে কি হলো জানা নেই। গতকাল হসপিটাল থেকেই মেয়েটার প্রতি কেমন ব্যাকুলতা সৃষ্টি হয়েছে। রাতে যতবার ঘুমানোর চেষ্টা করেছে ততবারই সুহা এসে চোখের সামনে ধরা দিয়েছে। মিঠু আন্দাজ করে নিল এটা কিসের ইঙ্গিত। সকালে ঘুম থেকে উঠেই মন মস্তিষ্কের খেলায় মনকে জয়ী করে সুহার বাসার কাছাকাছি চলে এসেছে। মিথ্যে বলেছে সুহাকে। এদিকটায় তার কোনো কাজ ছিল না। সুহা মিঠুর দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল। সুহা নজর ফিরিয়ে নিলেও মিঠু ছিল নির্লিপ্ত। রিয়াজ কেমন আছে জানার আগ্রহ থেকেই সুহা প্রশ্ন করল, রিয়াজ ভাই কেমন আছেন? এখন ভালো আছে। আপনি দেখতে যাবেন? এখন তো অফিস যাচ্ছি। তবে আমি বিকেলে আপনার অফিসের সামনে অপেক্ষা করব। সুহা বলল। আপনাকে আসতে হবে না, আমি যেতে পারবো। মিঠু জোর গলায় বলল। না, আপনি একা যাবেন না। অবাক হলো সুহা, বলল, কেন? আমি তো একাই চলাফেরা করি। মিঠুর স্বচ্ছ দৃষ্টি গ্লাস ভেদ করে রাস্তা ছুঁয়েছে। দক্ষ হাতে ড্রাইভ করছে। শান্ত গলায় বলল, এখন থেকে আপনাকে একা চলাফেরা করতে হবে না, আমি আছি। সুহা কিছু একটা আঁচ করে কাট গলায় বলল, কেন আপনি থাকতে চান? টনক নড়ল মিঠুর। তবুও নিজেকে স্বাভাবিক রেখে সুহার দিকে এক পলক তাকিয়ে জবাব দিল, আপনি একা, তাই। আমি একাই যথেষ্ট, আমার পাশে কাউকে দরকার নেই। একা জীবন চলে না সুহা। সুহা কঠিন গলায় বলল। আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না। মিঠু বলল, ঠিক আছে, আপনাকে নিয়ে ভাববো না, কিন্তু আমাদের নিয়ে ভাবতে তো সমস্যা নেই। নাকের ডগায় রাগ খেলা করছে। সুহা নিজেকে শান্ত রাখার চেষ্টা করে মিঠুর দিকে ফিরল। আপনি কি চাইছেন বলুন তো? আমাকে অসহায় ভেবে সুযোগ নিতে চাইছেন? মিঠু বিন্দুমাত্র রাগ দেখালো না, অথচ তার রন্ধ্রে রন্ধ্রে রাগ। সে শান্ত স্বরে বলল, আমি সুযোগ নিতে চাইছি না, তবে কিছু একটা নিশ্চয়ই চাই। কি চান? জানি না। আমাকে নামিয়ে দিন। হুম, অফিসের সামনেই নামবেন আপনি। সুহা তেজি গলায় বলল। বললাম না নামিয়ে দিন। একগুঁয়ে মিঠু শুনল না সুহার কথা। সে এক ধ্যানে ড্রাইভ করে গেল। সুহা দাঁতে দাঁত চেপে রইল। মিঠুকে গাড়ি না থামাতে দেখে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। মিঠু আড়ালে ঠোঁট এলিয়ে হাসলো। সুহার অফিস আসতেই সে হাঁফ ছেড়ে বাঁচল। দরজা খুলতে গিয়ে দেখলো দরজা লক। মিঠুর দিকে তাকাতেই মিঠু বলল, আমি সুযোগ চাই না, তবে প্রেমিকা হিসেবে আপনাকে চাই। রাগে ক্রমশ সুহার নাকের পাটা ফুলে উঠছে। চোয়াল শক্ত করে বলল, আপনার আশা কখনোই পূরণ হবার নয়। কেন? মিঠুর সরাসরি প্রশ্নে সুহার স্পষ্ট জবাব, আপনি আমার প্রেমিক, তবু আমি আপনার প্রেমিকা নই। আমি এত কঠিন ভাষা বুঝি না সুহা, কেবল আপনাকে বুঝতে চাই। দরজা খুলুন। যদি না খুলি? বলতে বলতেই মিঠু লক খুলে দিল। সুহা দ্রুত গাড়ি থেকে নেমে অফিসের ভেতর চলে গেল। একটিবার পিছু ফিরে তাকালো না। মিঠু তাকিয়ে রইল যতক্ষণ পর্যন্ত সুহাকে দেখা যায়। সুহা দুপুরের পর অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে বাসায় চলে গেল। রিয়াজকে আর দেখতে গেল না। সেখানে গেলেই মিঠুর মুখোমুখি হতে হবে। সকালে তোরে নাস্তার টেবিলে বসে আয়েশা সুলতানার উদ্দেশ্যে বলল, ওরুর সাথে কার কথা হয়েছে আমার? রামি উৎসুক হয়ে তরির মুখের দিকে তাকালো। তরি বলল, আমি বাবাকেও জানিয়েছি, ওরও বিয়েতে অমত করেনি।
মুহূর্তেই রামির চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল, তবে মা উপস্থিত থাকায় কিছু বলল না। আয়শা সুলতানা মিষ্টি হেসে বললেন, আলহামদুলিল্লাহ। খাবার দ্রুত শেষ করে উঠে পড়ল রামি। তরি আর ইরা কাজ গুছিয়ে নিতেই তাদের সাথে বসলো। ইরা বলল, কি বলবি তাড়াতাড়ি বল। রামি বলল, আমি আজই বিয়ে করতে চাই। বিস্মিত নজরে তরি ইরা দুজনেই তাকিয়ে রইল। তরি বলল, অরু রাজি হয়েছে বিয়েতে, এত তাড়াহুড়ো কিসের? রামি বলল, সেটাই তো ভয়, আমার বোন দেখা যাবে বেঁকে বসলো। ইরা বলল, পাগলামি করিস না রামি, আম্মা আঙ্কেল সবাই কি ভাববেন। রামির একরোখা জবাব। সেটা আমি জানি না, আমি আজ বিয়ে করব মানে আজই। ইরা বলল, তুই সবাইকে রাজি করাতে পারলে আমাদের কোনো সমস্যা নেই। তোমরা ব্যবস্থা করো। তরি বলল, ভাইদের বলতে পারলি না? কি করবে সেটা তোমরা জানো। বলে রামি স্থান ত্যাগ করলো। ইরা তরি দুজনেই কথা বলে সাদাত আর মাহমুদকে জানালো। মাহমুদকে কলেজ যেতে হবে বলে সে বেরিয়ে পড়লো। সাদাত ডাকলো রামিকে। মাথা নিচু করে বসে আছে সে। সাদাত জিজ্ঞেস করলো, আজই বিয়ে করতে চাওয়ার কারণ কি? অরু তো পালিয়ে যাচ্ছে না। নতমুখী হয়েই গম্ভীর স্বরে জবাব দিল রামি। অরু যে কোনো মুহূর্তে মত বদলাতে পারে। আচ্ছা, এটাই ভয়? চুপ করে রইল রামি। সাদাত বলল, এর দায়িত্ব আমি নেব, তবে আমার একটা শর্ত আছে। চোখ তুলে তাকালো রামি। উৎসুক হয়ে জানতে চাইলো, কি শর্ত? বিয়ে হলে ও দুজন একই বাসায় একসাথে সংসার করতে পারবে না। তোর ভয় দূর করার জন্য শুধু বিয়েটা হবে, তবে যাবতীয় অনুষ্ঠান সংসার সব পরে হবে। রামি তেড়াভাবে বলল, মানে কি? আমার বউ, আমি তার থেকে দূরে থাকবো? তাহলে তোর বিয়ে করা দরকার নেই। ফোঁস করে নিঃশ্বাস ছেড়েই সাদাতের কথায় সম্মতি দিল রামি। সে কেবল অরুকে ধরে রাখার সুযোগটা হাতছাড়া করতে চাইছে না। সাদাত দায়িত্ব নিয়ে মা আর অরুর বাবাকে রাজি করালো। রামির পাগলামের কথাটা তাদের কাছে চাপা পড়ে রইল। জরুরিভাবে খবর দিয়ে অরুকে বাসায় আনা হলো। মোটামুটি পরিবারের সকলেই বাসায় উপস্থিত। তরি অরুকে বিয়ের কথা বলতেই সে বেঁকে বসলো। তরি বোঝালো, বিয়েটাই শুধু হবে, তুই হলে থেকে পড়াশোনা করবি, এই মুহূর্তে বেঁকে বসিস না প্লিজ। অরু কোনো মতেই এখন বিয়ে করবে না। গতকালই মত দিয়েছে। মনে হচ্ছে খুব বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। তরি মিঠুকে ডেকে আনলো। দুই ভাই বোন মিলে অরুকে রাজি করালো। সাধারণ একটা শাড়ি পরে ঘরোয়াভাবে অরু আর রামির বিয়ে হয়ে গেল। একটু পরেই রামি বাসা থেকে চলে যাবে। তার ছুটি শেষ। সাদাত আর মাহমুদ আগেই শর্ত দিয়ে রেখেছে, অরুর সাথে আজ আর দেখা করা চলবে না। মাসখানেকের জন্য চলে যাচ্ছে রামি। সদ্য বিয়ে করা বউয়ের সাথে দেখা না করে থাকবে কিভাবে? তার তো এখন যেতেই ইচ্ছে করছে না। চুপি চুপি অরুর ঘরে ঢুকতে নিলেই পেছন থেকে কলার চেপে ধরে সাদাত তাকে বাসা থেকে বের করে নিয়ে এলো। সাবধান করে বলল, শর্ত লঙ্ঘন করলে বউয়ের মুখ যাতে না দেখতে পারি সেই ব্যবস্থাই করব। যা, তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বের হ। ব্যাগপত্র গুছিয়ে রামি বিরস মুখে তৈরি হতে গেল। এখনো প্রচুর সময় বাকি। বড় ভাই ঠেলে ঠুলে তাকে সময়ের আগেই পাঠিয়ে দিচ্ছে। দরজায় নক করে ঘরে ঢুকলো মাহমুদ। রামির মুখের দিকে তাকিয়ে অগোচরে হাসলো। বলল, আমার সাথে আয়। গম্ভীর মুখে জবাব দিল রামি। তৈরি হতে হবে। মাহমুদ আবারও আলতো হাসলো। এখনো ঢের সময় বাকি, চল আমার সাথে। এই বলে রামির হাত চেপে ধরে বাইরে নিয়ে গেল। রামি বাইক চালাতে জানে। তার কাছ থেকেই মাহমুদ আর সাদাত ভাইয়ের শেখা। রামি চাকরিতে জয়েন করলেও শখের বাইকটা বিক্রি করা হয়নি। ঘুরে ফিরে কিছুদিন পর পর সাদাত আর মাহমুদ বাইকটা নিয়ে ঘুরে ফেরে। রামিও বাসায় আসলে মাঝে মধ্যে বাইক নিয়ে বের হয়। বাসা থেকে কিছু দূরে রামিকে বাইকের সামনে দাঁড় করালো মাহমুদ। রামি কৌতূহলী চোখে তাকিয়ে আছে মাহমুদের দিকে। মাহমুদ বলল, অরুকে পাঠাচ্ছি, সময় 2 ঘন্টা, তোকে আবার ফিরতে হবে। রামি বাকরুদ্ধ হয়ে গেল। অবাক চোখে মাহমুদকে দেখছে। ওর পিঠে আলতো হাতে চাপড় দিয়ে মাহমুদ বলল, সময়টা আমিও পার করেছি। বিয়ের দিনই দুজন দুই বাসায়, তবুও আমাদের দেখা করার সুযোগ ছিল। রামি কৃতজ্ঞতা থেকে নয়, ভালোবাসা থেকে ভাইকে জড়িয়ে ধরলো। নিজের এই বেহায়াপনায় রামি মোটেও লজ্জিত নয়। প্রেমিকই প্রেমিকের মর্ম বুঝে। তার ভাই শ্রেষ্ঠ প্রেমিক। সে অন্তত কঠিন প্রেমিক না হলে সম্মান থাকবে না। দেখতে দেখতেই অরু বাসা থেকে বেরিয়ে এদিক ওদিক তাকালো।
একটা লং কুর্তি, গলায় ওড়না পেঁচিয়ে বের হলো। মাহমুদ ডেকে পাঠিয়েছে বলে তরি তাকে এদিকে পাঠালো। বাইরে এসে অরুর চোখ পড়লো রামি আর মাহমুদের ওপর। এগিয়ে যেতেই মাহমুদ বেস্ট অফ লাক বলে হেসে চলে গেল। রামি বাইকে উঠে স্টার্ট দিয়ে বলল, উঠে বস। অরু কিছুই বোধগম্য হলো না। মাহমুদের যাওয়ার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। রামি আবারও বলল, পেছনে উঠে বস, আমার লেট হচ্ছে। অরু জিজ্ঞেস করলো, উঠবো মানে কোথায় যাব? তা তোর জানার প্রয়োজন নেই। বলে নিজেই অরুর হাত টেনে বাইকের কাছে নিয়ে আসলো। অরু হাত ঝাড়ি দিয়ে বলল, না বললে যাব কেন? গেলেই বুঝতে পারবি, ততক্ষণ ধৈর্য ধর। উঠে পড়ল অরু। তার মাথায় হাজারো প্রশ্ন কিলবিল করছে। রামি বলল, আমাকে ধরে বস। অরু রামির কাঁধে হাত রেখে বসতেই রামি মুচকি হাসলো। ইচ্ছে করেই বলল, আরো শক্ত করে ধরে বস। বলতে না বলতেই কাঁধের তীক্ষ্ণ ব্যথা অনুভব করলো। অরু ঠিকভাবেই বসেছে। শক্ত করে ধরতে বলায় ইচ্ছে করে নখ ডুবিয়ে দিল রামির কাঁধে। ধমকে উঠল রামি। তোকে বলেছি ধরে বসতে, আমার মাংস তুলতে বলিনি বেয়াদব। অরু গলায় ধারালো ছুরি ধরার ভঙ্গিমায় দাঁতে দাঁত চেপে বলল, একদম গলাটা একটানে আলাদা করে ফেলবো। আমার সাথে কোনো ধমকাধমকি চলবে না। আর আজই বিয়ে করার জন্য এত লাফিয়েছি কি? রামি বাইক টান দেওয়ার আগেই তার গলায় ফাঁসির মতো অরুর হাত আটকে রইল। দ্রুত নেমে গিয়ে ধমকে বলল, হ্যাঁ নাম, তুই আমার বাইক থেকে নাম। একটু হলে আমার জান কেড়ে নিচ্ছিলি। তুই তো ডাক্তারি করে জীবন বাঁচাবার পরিবর্তে জলজন্ত মানুষকে ফুটে ফেলবি। বেয়াদবের পাশাপাশি জল্লাদ ধরে গলায় ঝুলিয়েছি। এই বলে বড়সড় দম নিল রামি। অরু ফুঁসে উঠে বলল, সবার আগে তোমাকেই ফুটে ফেলবো। তোকে বলেছি আমার বাইক থেকে নামতে। ছি, কেমন নোংরা করে ফেলেছিস। অরু বাইক থেকে নেমে একদলা থুতু ছুটতে গেলেই রামি ঝট করে বাধা দিয়ে বলল, এই এই, তুই আমার বাইকে থুতু ফেলবি না। তুমি বলেছো না আমি তোমার বাইক নোংরা করেছি, আজ থুথু ফেলেই ছাড়বো। সরো। তুই শুধু একবার থুতু দিয়ে দেখ, আমি যদি ঠাসিয়ে দুটো চর না মেরেছি তবে আমার নামও রামি না। অরু একদলা থুথু ছিটিয়ে পেছন ফিরে ছুট লাগালো। রামি একবার বাইকের দিকে তাকাচ্ছে, একবার অরুর দিকে। ব্যাপারটা বোধগম্য হতে হতেই অরু রাস্তা পেরিয়ে গেটের ভেতর ঢুকে পড়ল। অরু চলে যেতেই রামির মনে পড়ল অরুকে নিয়ে তার 2 ঘন্টা সময় কাটানোর কথা ছিল। এরপরই সে 1 মাসের জন্য চলে যাচ্ছে। অথচ কি থেকে কি হয়ে গেল। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে রুমাল দিয়ে বাইক মুছে বাড়ির ভেতর ঢুকতে গিয়েই দেখলো অরু গেটের আড়ালে লুকিয়ে তাকে দেখছে। দুর্বোধ্য হাসলো রামি। 2 কদম পিছিয়ে অরুদের গেটে পা রাখলো। না দেখার ভান করে খপ করেই অরুর হাত ধরে টেনে নিয়ে গেল বাইকের কাছে। সাবধান করে বলল, চুপচাপ উঠে বস, নয়তো বাইকের চাকার সাথে বেঁধে টানতে টানতে নিয়ে যাব। অরুকে বসিয়ে বাইক স্টার্ট দিয়ে টানের সাথে অনেকটা পথ চলে এলো। অরুর ঝুঁটি বাঁধা চুল বাতাসে হেলে দুলে উঠছে। মাঝে মাঝে সামনের গ্লাসে অরুর উপর চোখ রাখছে রামি। প্রায় 40 মিনিটের পথ পেরিয়ে দুজন এসে পড়ল একটা বড় মাঠে। পাশেই একটা লোক, তার পাশে লাল থোকায় কৃষ্ণচূড়ার বাহার। নরম ঘাসের ওপর টকটকে কৃষ্ণচূড়ার পাপড়ি স্থানটির সৌন্দর্য আরো দ্বিগুণ করলো। অরু মুগ্ধ চোখে চারদিক দেখলো। কৃষ্ণচূড়া তার ভীষণ পছন্দের। প্রকৃতিতে মুগ্ধ অরুকে বিভোর হয়ে দেখছে আর এক জোড়া মুগ্ধ দৃষ্টি। অরুর পাশাপাশি এসে দাঁড়িয়ে ডান হাতটি ছুঁয়ে দিল রামি। ঝট করেই হাত সরিয়ে নিল অরু। কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে। রামি আলতো হাসলো, নরম গলায় বলল, আমি একটু পরেই চলে যাব। তোর যখন ইচ্ছে হবে তখন ফোন দিলেই কিন্তু আমাকে পাবি না। আমি যতক্ষণ না অবসরে আসবো ততক্ষণ অপেক্ষা করতে হবে। আমি জানি তুই ফোন করবি না আমায়, তবুও বলে রাখছি, তবে আমি যখন সময় পেয়ে ফোন করব তখন অন্তত ফোন তুলিস। রামির চোখে ব্যাকুলতা টের পেয়েও অরু চুপ করে রইল। অনেকটা সময় কাটলো নীরবতায়। রামি সময় দেখলো, এখনই বাড়ি ফিরতে হবে। অথচ কিছুক্ষণ একান্তের সময় কাটাতে পারবে বলে দুজনের এখানে আসা। যদি না রাস্তায় দাঁড়িয়ে দুজন গন্ডগোল বাঁধাতো, তবে কিছুক্ষণ সময় কাটানো যেত। রামি মলিন হেসে বলল, বাড়ি ফিরতে হবে, চল। অরু মাথা নেড়ে সম্মতি দিল। বাইক কিছু দূর আসতে একটা দোকানের সামনে নেমে পড়লো রামি। দোকানে বসা ছেলেটাকে বলল, ঠিকঠাক দিয়েছিস তো? হ্যাঁ, নিশ্চিন্তে যা। রামি একটা গিফট বক্স অরুর হাতে দিয়ে বলল,
বিয়ের দিন নাকি স্ত্রীকে কিছু না কিছু দিতে হয়, এটা তোর জন্যই কিনেছি। আশা করছি তোর খুব পছন্দ হবে। অরুর মাঝে উৎকণ্ঠা, কৌতূহলী নজরে তাকিয়ে বলল, কি আছে এতে? আমি চলে যাওয়ার পর দেখিস। অরু বক্স হাতে নিয়ে বসে রইল। তাকে বাড়ির সামনে নামিয়ে রামি ওদের বাড়ি ঢুকতেই সাদাতের মুখোমুখি হলো। ধারালো নজরে তাকিয়ে মুহূর্তেই রামিকে ফালাফালা করে ফেলল সাদাত। রামি ডোন্ট কেয়ার ভাব নিয়ে পাশ কাটিয়ে যেতে নিতেই সাদাত খ্যাক করে উঠল। তোর এত বড় সাহস, তুই আমার কথা অমান্য করে বউ নিয়ে ঢং করে বেরিয়েছিস? রামি বলল, তো তুমিও যাও তোমার বউ নিয়ে, আমি কি বাধা দিয়েছি নাকি? অবশ্য এক বাচ্চার বাপ তুমি, এই বুড়ো বয়সে রং ঢং তোমায় মানায় না। ছ্যাত করে জ্বলে উঠল সাদাত, গলা উঁচিয়ে বলল, ভুলে যাস না রামি, ওরও আমার এককালের বউ ছিল। আমি না চাইলে তুই ওকে বিয়ে কেন ওর ধারে কাছেও ঘেঁষতে পারতি না। কৃতজ্ঞতা স্বীকার কর। রামি উল্টো গর্জন করে উঠল, কোন কালে তোমার বউ ছিল? আমাকে প্রমাণ দেখাও। বুড়ো বয়সে ওরুর পিছনে ঘুরে যখন পাত্তা পাওনি তখন কৃতজ্ঞতা নিয়ে হাজির হয়েছ। তুই এখন আমাকে তুচ্ছতাচ্ছিল্য করছিস, ভুলে যাস না। সাদাতকে আর বাকি কথা সম্পন্ন করতে দিল না রামি, হাত উঁচিয়ে থামিয়ে দিল। বলল, হয়েছে, আমি বুঝতে পেরেছি। আজ থেকে আমাকে এই ডায়লগ শুনতে শুনতে বুড়ো হতে হবে। আমার দেরি হয়ে যাচ্ছে ভাই, আল্লাহর ওয়াস্তে মাফ চাই। লম্বা কদম ফেলে বাড়ির ভেতর চলে গেল রামি। পেছন পেছন সাদাতও গেল। একেবারে তৈরি হয়ে বাসা থেকে বেরিয়ে অরুর বাবার সাথে দেখা করতে গেল। তবে অরুর সাথে দেখা হলো না। সে দরজায় খিল দিয়ে বসে রইল। উদাস মনে অরুদের বাড়ি থেকে বেরিয়ে মিঠুকে কল দিয়ে জানালো, আমি যাচ্ছি। গাড়িতে উঠে অর্ধেক পথ যেতেই মুঠোফোন তীব্র শব্দ করে উঠল। রামির ঠোঁটে মিটিমিটি হাসি। অরু এখনই একটা বোম ফাটাবে। ঠিক হলো তাই। রামি কল রিসিভ করতেই চেঁচিয়ে উঠে বলল, কি দিয়েছো তুমি আমায়? এটা গিফট? রামি শব্দহীন শরীর দুলিয়ে হাসলো। অরুর একটা ছোটবেলার ছবি বাধাই করে দিয়েছে, যেটাতে স্পষ্ট অরুর নাক দিয়ে পানি পড়ছে। খট করেই লাইন কেটে দিল অরু। ছুটে রামির বাসায় গিয়ে ওর ঘরে ঢুকলো। আলমারি থেকে দুটো শার্ট বের করে পায়ের তলায় রাখলো। মুহূর্তেই ভিডিও কল দিল রামিকে। অরুর কাছ থেকে ভিডিও কল পেয়ে রিসিভ করতেই রামির চোখ চড়ক গাছ। মনে পড়ে গেল মিঠু তাকে সাবধান করে নিজের জিনিস সামনে রাখতে বলেছিল। অরু পায়ের তলায় দুটো শার্ট রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্লোর পরিষ্কার করছে। এমদাদুল হকের সাথে বোঝাপড়ায় বসলো মিঠু। এমদাদুল হকের শরীরে বেশ কিছু ক্ষতচিহ্ন স্পষ্ট। মিঠু ক্ষতগুলো টার্গেট করে বিদ্রুপ করে বলল, ব্যথা পেলেন কিভাবে? রাস্তায় চলার পথে হোঁচট খেলেন নাকি? আগুন চোখে তাকালো এমদাদুল হক। ওই নজরে উত্তপ্ত দাবানল। হিসহিসিয়ে বলল, এর উচিত জবাব তুই পাবি। আমাকে এভাবে হেনস্থা করার পরিণাম খুবই ভয়াবহ। মিঠু ঠোঁট টিপে হাসলো। মজবুত কণ্ঠে বলল, ইবতেসাম হাত গুটিয়ে বসে থাকার জন্য মাঠে নামিনি। এনিওয়ে, ট্রিটমেন্ট খরচ দেব নাকি? এমদাদুল হক তেতে উঠলেন। বাজখাই গলায় বললেন, তুই আমাকে টাকার কম দেখাস? তোর মতো 10টা ইবতেসামকে কিনে পায়ের তলায় রাখি আমি। মিঠু ফের হাসলো। নজর তীক্ষ্ণ করে মাথা ঝুঁকিয়ে নিল। বলল, ইবতেসাম একটাই তৈরি হয়েছে, তাকে কেনার যোগ্যতা কোনো অমানুষের হয়নি, আর না কোনোদিন হবে। রামির ঘর থেকে বের হতে নিতেই তরির মুখোমুখি হতে হলো অরুকে। তরি অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই রামির ঘরে কি করছিস? অপ্রস্তুত হয়ে পড়লো অরু। আমতা আমতা করে বলল, আমার দরকার ছিল। তীক্ষ্ণ চোখে তাকালো তরি। সন্দিহান গলায় বলল, কি দরকার? অরু গাল ফুলিয়ে আছে। গোমরা মুখে বলল, এখন কি এই বাসায় আসতেও আমার অনুমতি নিতে হবে? তরি মৃদু হাসলো। বলল, অনুমতি লাগবে কেন? এই বাসায় আসতে তো তোকে নিষেধ করা হয়নি, শুধু সংসার করার অনুমতি নেই। অরু নাক ফুলিয়ে ঝাঁঝালো স্বরে বলল, আমি কি সংসার করতে এসেছি নাকি প্রয়োজন ছিল তাই এসেছি? তরি মিটিমিটি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, স্বামীর ঘর তার স্ত্রী আসবে, আমরা তো আর না করতে পারি না। অরুর গাল দুটো লজ্জায় আরক্তিম হলো। রামের বউ বললেই তাকে লজ্জারা আষ্টে পিষ্টে ধরে, অথচ তার সাথে রামের তেমন মাখো মাখো সম্পর্ক কোনো কালেই ছিল না। এই বাড়ির প্রতিটি পুরুষ সদস্য আর মিঠুর সাথে তার সম্পর্ক বরাবরই ঝগড়ার। তাদের সাথে কথা শুরু হয় ঝগড়া দিয়ে, শেষটাও ঝগড়ার থামে। তবুও এই মানুষগুলোর চোখে নিজের জন্য ভালোবাসা খুঁজে পায় সে। অরু ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল। তরির চোখ পড়ল ফ্লোরে। রামের দুটো শার্ট হামাগুড়ি দিচ্ছে।
তরি আফসোসের সুরে বলল, স্বেচ্ছায় বিপদ ডেকে আনলি রামি, খাল কেটে ডেকে আনা কুমির তোকে আস্ত গিলে খাবে। নিশুতি রাত, একা শুয়ে আছে অরু। বার কয়েক তার ফোন ভাইব্রেট হলেও ফোন তুলল না সে। অজানা কারণেই তার লজ্জা লাগছে। রামি অনেকক্ষণ যাবৎ তাকে কল দিচ্ছে, তাও ভিডিও কল। বাবা ঘুমিয়ে পড়েছেন। মিঠু বাসায় ফিরল বেশ রাত করে। বসার ঘরের আলো জ্বলতে দেখে অরু বুঝলো মিঠু এসেছে। উঠে গিয়ে জিজ্ঞেস করলো, এত দেরি হলো যে? মিঠু যেন অরুকে এখানে আশা করেনি এমন ভাব করে কপালে ভাঁজ ফেলে বলল, কি ব্যাপার, তুই এখনো শ্বশুরবাড়ি যাসনি? আমরা তো বিয়ে দিয়ে দিয়েছি। অরুর তীক্ষ্ণ চোখের চাহনি বলে দিচ্ছে সে ক্ষেপে যাচ্ছে। মিঠু তাকে রাগানোর জন্য বলল, এমন চেয়ে আছিস কেন? দেখ, তুই যদি ভেবে থাকিস আমরা তোকে গয়নাগাটি দিয়ে প্রচুর টাকা খরচ করে ধুমধাম করে স্বামীর ঘরে পাঠাবো, তাহলে ভুল ভাবছিস। এমনিতেই ছোটবেলা থেকে এই পর্যন্ত তোর পেছনে কত টাকা খরচ হয়েছে তার হিসেব নেই। আমরা ভেবে রেখেছি হিসেব করে তোর বরের কাছে টাকাগুলো নেব। এতগুলো বছর তার বউকে যে আমরা পেলে পুষে বড় করলাম, আমাদের নিশ্চয়ই অনেক টাকা খরচ হয়েছে। অরু ফোঁস করে উঠল। 1 টাকা নয়, যদি বলো 1 পয়সা চাই সেটাও দিব না। মিঠু চোখ বড় করে বলল, তুই কি কিপটে বুড়ি রে ওডু? রামিকে তো অল্প দিনে কোটিপতি বানিয়ে দিবি। না বাপু, তোকে ঘরের চাল খাইয়ে লাভ নেই। রামির ঘরের অন্য ধ্বংস কর, তার এত টাকা খাবে কে? আমাকেও কিছু টাকা দান করিস। অরু খোঁচা মেরে বলল, তুমি না জমিদার, তাহলে ভিক্ষা করার স্বভাব কেন? তুই তো দেখছি একদিনেই দল পরিবর্তন করেছিস। রামির পক্ষে কি সুন্দর যুক্তি দাঁড় করাচ্ছিস। না, এই মীর জাফরকে কিছুতেই ঘরে রাখা যাবে না। ঘরের শত্রু বিভীষণ। অরু ছ্যাদ করে উঠল। বিছানার ঝাড়ু হাতে নিয়ে ছুটে এলো। তিন নিকটে আসার পূর্বেই মিঠু জীবন বাঁচাতে মরিয়া হয়ে উঠল। কৌশলে অরুর পেছনে চলে গেল। চুল ধরে টান দিতেই থেমে গেল অরু। হাত থেকে বিছানার ঝাড়ু ঝরঝর করে নিচে পড়ে গেল। সাথে খপ করে বসে পড়ল সে। ছোটবেলার মতোই ফ্লোরে গড়া করে দিয়ে কাঁদছে। মিঠু দাঁত কিরমির করে বলল, নাটকবাজ ওঠ, এতটাও জোরে তোর চুল ধরিনি। অরু উঠছে না, একই ভঙ্গিতে শুয়ে কাঁদছে। বরং কান্নার তেজ আগের তুলনায় বেড়েছে। মিঠুর নজর বাবার ঘরের দিকে। বাবা জেগে গিয়ে মেয়ের নাটকবাজিতে গদগদ হয়ে এই বয়সে তার গালে দুটো থাপ্পড় বসাতে পিছপা হবেন না। আর যাই হোক, আল্লাহ চাইলে সে আগামী দিনের সংসদ সদস্য হবে। এই পর্যায়ে এসে বাবার হাতে মায়ের খাওয়া শোভা পায় না। শেষে ঘুষের ধার ধরল মিঠু। বলল, টাকা দেব, এবার উঠে যা। অরুর কান্নাকাটি থেমে গেল। সোজা হয়ে বসে বিরক্তি গলায় বলল, আরো আগে বলে দিলেই হতো, শুধু শুধু এতক্ষণ গড়াগড়ি করতে হলো। মিঠু উদাস হয়ে দেখছে ঘরে কত বড় ডাকাত তৈরি হয়েছে। অরু হাত পেতে বলল, দাও। মিঠু ওয়ালেট অরুর হাতে দিয়ে রুমে চলে গেল। চেক করে অরু মাত্র 2 টাকার একটা নোট ছাড়া কিছুই পেল না। ফোঁস করে মিঠুর দরজার সামনে দাঁড়ালো। তীব্র করাঘাত করে চেঁচিয়ে বলল, বেঈমান, বিশ্বাসঘাতক, আমার বিশ্বাসের মর্যাদা দিলে না। ফেরত দাও, আমার বিশ্বাস ফেরত দাও। মিঠু দরজা খুলল না। ভেতর থেকেই বলল, যা এখান থেকে। তোর বিশ্বাস বেচে আমি চানাচুর খেয়ে নিয়েছি। ভাঙাড়িওয়ালার কাছে যা। দিনরুরও আসবে, আজ ক্ষমা করে দিলাম। ক্ষিপ্ত গলায় কথাখানা বলে অরু আর দাঁড়ালো না। রুমে ঢুকে দরজা আটকে দিল। ফোন হাতে নিয়ে দেখলো রামের 12টা কল। ভেবেচিন্তে কল ব্যাক করলো। সাথে সাথে রিসিভ হয়ে গেল। অরু নিজেকে প্রস্তুত করার সময়ও পেল না। রামি ধমকে উঠল, বেয়াদব, ফোন তুলিসনি কেন? অরু দ্বিগুণ জোরে ধমকে উঠল, আমি বেয়াদব হলে তুমি ডাবল বেয়াদব। থাপ্পড়ে তোর দাঁত ফেলে দেব। আমি কি বেয়াদবি করেছি বল? তো আমি কি বেয়াদবি করেছি? তুই ভালো ব্যবহারই আর কবে করলি? তুই যে উন্নত জাতের বেয়াদব সেটা সবাই জানে। অরুর সম্মানে লাগলো কথাটা। ফিরতি তীর ছুঁড়ে বলল, তুমি যে উন্নত জাতের গরু এটাও গত 1 মাসে সবাই জেনেছে। এই বেয়াদব, আমাকে কোন দিক থেকে তোর গরু মনে হয়? জীবনে সবচেয়ে বড় পাপ করেছি তোকে বিয়ে করে। মনে হচ্ছে অল্প দিনে আমাকে কবরের বাসিন্দা হতে হবে। হায়াত শেষ হলে এমনিতেই মরবে, নয়তো আমি টুটি চেপে ধরলেও ফরমালিন দেওয়া ফলের মতো চেয়ে থাকবে। রামি বলল, তুই বড় সাংঘাতিক মেয়ে। কোথায় স্বামী সেবা করবি তা না, তুই আমাকে মেরে ফেলতে চাইছিস? আমার শার্ট ধুয়েছিস? আমার কি ঠেকা পড়েছে? রামি দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
তুই সোজা কথার মানুষ না। ভিডিও কল দিচ্ছি, খবরদার লাইন কাটবি না বলে দিলাম। অরু রুমের আলো নিভিয়ে কল রিসিভ করলো। রামিকে দেখা যাচ্ছে স্পষ্ট। ছাই রঙা একটা টি শার্ট পরে শুয়ে আছে। অন্ধকারে কিছুই দেখতে না পেয়ে রামি বিরক্তি গলায় বলল, তোর চশমা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, আলো জ্বালা। অরু তেরা জবাব দিল, পারবো না। আমাকে দেখার এত শখ কেন? রামি বিদ্রুপ করে বলল, আমি বেকার জনগণ, তোকে না দেখলে আমার পেটে ভাত পড়বে না। বেতন ভাতা দেবে না সরকার, আমাকে একমাত্র তোকে দেখার জন্যই হায়ার করা হয়েছে। মুহূর্তেই স্বর পাল্টে ধমকে উঠল, আমি কি করব না করব তাতে তোর অনুমতি নিতে হবে। আলো জ্বালা। আমি আলো জ্বালাবো নাকি জ্বালাবো না সেটা আমার ব্যাপার, তুমি বললেই কেন শুনতে হবে? তুই শুনবি না, তোর বড়টা শুনবে। বলে খট করে লাইন কেটে দিল অরু। মনে মনে পৈশাসিক আনন্দ পাচ্ছে। রামি কল দিচ্ছে, অরু ধরছে না। অনেকক্ষণ পর একটা মেসেজ আসলো, আমি বাসায় আসি একবার, বেয়াদবি শোধ করায় গন্ডায় তুলবো। নির্ঘুম রাত্রি কাটছে মিঠুর। ল্যাপটপে মুখ গুজে কিছু ইম্পর্ট্যান্ট কাজ শেষ দিয়ে বসলো। সেদিনের পর থেকে সুহা আর তার সামনে পড়েনি। মেয়েটা যে ইচ্ছাকৃত তাকে এড়িয়ে চলছে সেটা স্পষ্ট। মিঠু হাসলো। কতদিন নিজেকে আড়াল করবে? সংসদে একটি আসন পাওয়ার জন্য খেটে যাচ্ছে সে। কতটুকু সফল হবে জানা নেই, তবে চেষ্টার কমতি রাখছে না। এর মাঝে অবনীর কাছ থেকে সুহার নম্বরটা জোগাড় করে নিয়েছে। নম্বর তুলে ডায়াল করতে গিয়েও সময় দেখে ফোন রেখে দিল। কাল সকাল 10টায় এক জায়গায় গেস্ট হিসেবে নিমন্ত্রিত সে। সকালে নাস্তা করে অরুকে নিয়ে বেরিয়ে পড়ল। তাকে নামিয়ে দিয়ে নিজের কাজের উদ্দেশ্যে চলে গেল। অনুষ্ঠান থেকে 1 ঘন্টার মাঝে বেরিয়ে গেল মিঠু। কল পেয়ে চোখ মুখ শক্ত করে গাড়ি হাঁকিয়ে বলল, কপালের রগ দপদপ করে উঠছে। কলেজের মেয়েদের উত্ত্যক্ত করা নিয়ে মিঠুর দলের কয়েকজন শত্রুপক্ষের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। দুদলের হাতাহাতি এক পর্যায়ে তুমুল আকার ধারণ করেছে। সেখানেই যাচ্ছে মিঠু। কলেজ ক্যাম্পাসে ঢুকতেই ভিড় ঠেলে তাকে এগিয়ে যাওয়ার পথ করে দিল সাথে থাকা ছেলেপুলেরা। মিঠু কোনো দিকে না তাকিয়ে কোমর থেকে বেল্ট খুলে হাতে নিল। আহত বাঘের মতো হিংস্র হয়ে উঠল যেন। চোখ জোড়া রক্তিম হয়ে উঠেছে। মেয়েদের উত্ত্যক্ত করা ছেলে দুটোকে বেধড়ক পিটালো। কপাল থেকে ফোঁটা ফোঁটা ঘাম বৃষ্টিকণার মতো টপ টপ করে ঘটছে। রিয়াজ অসুস্থ থাকায় তার পরিবর্তে সুজন সেসব দায়িত্ব পালন করছে। মিঠুর দিকে পানির বোতল এগিয়ে দিতেই হাত ধুয়ে বোতল ছুঁড়ে দিল তার দিকে। বোতল ক্যাচ করে মিঠুর সাথে এগিয়ে গেল। লম্বা কদমে সকলকে পেছনে ফেলেই গাড়ির কাছে এসে থামলো মিঠু। সুজন দৌড়ে এসে গাড়ির দরজা খুলে দিল। মিঠু গাড়িতে চড়তেই গাড়ি এগিয়ে গেল। কিছু দূর যেতেই ড্রাইভারকে চলে যেতে বলে নিজেই ড্রাইভিং সিটে বসলো মিঠু। সুহার অফিস টাইম শেষ, এখনই বাসায় ফিরবে সে। মিঠু স্পিড তুলনামূলক বাড়িয়ে সুহার অফিসের সামনে দাঁড়ালো। তখনই সুহা বের হলো অবনীর সাথে কথা বলতে বলতে। এতক্ষণের বিক্ষিপ্ত মেজাজ ঠান্ডা হয়ে গেল মিঠুর। শরীরে বয়ে গেল শীতল স্রোত। অপলক তাকিয়ে রইল সুহার পানে। তাকে এড়িয়ে সুহার রাস্তার ওপাশে গাড়ির জন্য দাঁড়ালো। মিঠু কল দিল সুহার নম্বরে। আননোন নম্বর দেখে প্রথমবার রিসিভ করেনি সুহা, দ্বিতীয়বার রিসিভ করে সালাম দিল। মিঠু সালামের জবাব দিয়েই বলল, গাড়িতে আসুন। সুহার বুঝতে বাকি রইল না কে তাকে কল দিয়েছে। চোখ মুখ কঠিন করে একবার রাস্তার বিপরীত পাশের গাড়িটি দেখে শক্ত হয়ে নিজ জায়গায় দাঁড়িয়ে রইল। কান থেকে ফোন নামিয়ে সাথে সাথে সুইচ অফ করে দিল। আজ রিকশায় উঠে পড়ল সুহা। যদিও রিকশা ভাড়া তুলনামূলক বেশি, তবুও আজ মিঠু থেকে নিজেকে আড়াল করতে রিকশা নিল। তা দেখে হাসলো মিঠু। সুহা বাসায় এসে গোসল সেরে নিল। বাইরে প্রচুর গরম পড়েছে। জামা কাপড় মেলে দিতে বারান্দায় গিয়েই থমকে গেল। পরিচিত গাড়িটি নিচে দাঁড়িয়ে আছে। ভেতরের কাউকে দেখা না গেলেও সুহা বুঝে গেল ভেতরে মিঠু আছে। রুমে ফিরে ফোন হাতে নিয়ে সুইচ অন করে মিঠুর নম্বরে কল দিল। সাথে সাথেই রিসিভ হলো। সুহা এক নাগাড়ে বলে গেল, আপনি এভাবে এখানে দাঁড়িয়ে আছেন কেন? কি চাইছেন আপনি? মিঠু জানালার দিকে তাকিয়ে রইল। ওখানে একটু আগে সুহা ছিল, এখন কাউকেই দেখা যাচ্ছে না। তবুও সে নজর স্থির রাখলো। ধীর গলায় বলল, আমি তো আপনার কাছে আসিনি সুহা, আমি আমার সুখের কাছে এসেছি। এখন থেকে রোজ তার কাছে আমায় আসতে হবে। জোরে সোরে বাতাস বইছে। আকাশে মেঘের ঘনঘটা। খানিক বাদে বৃষ্টি নামবে বলে জানালার ফাঁকে একবার চোখ বুলিয়ে দেখলো সুহা। মিঠুর গাড়ি এখনো দাঁড়িয়ে আছে। সাথে সাথে ফোনের মেসেজ টিউন বেজে উঠল। স্ক্রিন অন করতেই ভেসে উঠল মিঠুর মেসেজ।
আমাকে দেখছেন সুহা? আমিও দেখছি এক বিষণ্ণ চাঁদকে। সুহা জানালার পাশ থেকে দ্রুত সরে গেল। মিঠুর মেসেজকে অগ্রাহ্য করে ফোন রেখে বসে রইল থম মেরে। সে কিছুতেই সামনে এগোতে চায় না। শূন্যে ছেড়ে দিয়েছে জীবন। নিজেকে আড়াল করতে সিদ্ধান্ত নিল বাসা পরিবর্তন করার। পরক্ষণেই নতুন বাসা নেওয়ার ঝামেলা মাথায় আসতেই তপ্ত শ্বাস ছাড়ল। এই বাসাটা নিতে অনেক কাঠখড় পোহাতে হয়েছে। ইবতেসামের বাহ্যিক আচরণ দেখে তাকে ভালো মানুষ মনে হলেও তার ভেতরটা সুহার অজানা। একজন মানুষ আমাদের যতটুকু দেখায় আমরা ঠিক ততটুকুই দেখি, বিশ্বাস করি। পরবর্তীতে ইবতেসাম যে তাকে বিপদের মুখে ঠেলে দেবে না তার কি নিশ্চয়তা আছে? সুহা আপন ভাবনায় বিভোর হয়ে থাকে। জীবনে করা চরম ভুলটা তাকে তাড়া করে বেড়ায়। সন্ধ্যা নামার আগে সুহা আড়াল থেকে আরো একবার বাইরে তাকালো। এখন আর গাড়িটি দেখা যাচ্ছে না। অস্পষ্ট থেকে ক্রমশ সামনের দিকে এগিয়ে গ্রিলে হাত রাখলো। ঝমঝমিয়ে বৃষ্টি নামলো ধরণীর বুকে। সুহা বৃষ্টির পানিতে হাত বাড়িয়ে দিল। বহুদিন পর আজ আবার বৃষ্টি দেখে তার ভালো লাগছে। ভেজার ইচ্ছে হচ্ছে ভীষণ। একটা ভয় থেকেই তার ভেজা হলো না। নাজুক শরীর অল্পতেই অসুস্থতায় ডুবে যায়। অসুস্থ হলে নিজেকে নিজে ছাড়া দেখার মতো আর কেউ নেই। এসব ভেবেই মনের সুপ্ত ইচ্ছেটাকে মাটি চাপা দেয়। অন্ধকার ছাপিয়ে ঝলমলে রোদ উঠেছে আকাশে। বিছানায় এলোমেলো হয়ে শুয়ে থাকা দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসলো তরি। জানালার পর্দা দুহাতে সরিয়ে দিতেই সূর্যের আলো এসে চোখে পড়ল। চোখ মুখ কুচকে বাবার বুকে মুখ মিশিয়ে দিল অমি। মাহমুদ নিজেও চোখ কুচকে নিল। চোখে আলো শুয়ে যেতেই ক্ষীণ চোখে তাকালো তরির দিকে। স্বভাব সুলভ ঠান্ডা গলায় শুধালো,